ছয়। হাবিবা খালামণির বিয়েতেও মা, বাবা কিংবা সানজিদা এলো না। বিয়ে বাড়িতে আত্মীয়দের কৈফিয়ত দিতে দিতে হাঁপিয়ে উঠেছে সৌরভ। এক একজনের এক এক রকম প্রশ্ন। নাফিসার বিয়েতেও আসলো না। আমাদের ছেলে মেয়েদেরও তো পরীক্ষার সিজন, তাই বলে কি আত্মীয় স্বজনদের জন্য একটা দিন বের করা যায় না? মায়ের পেটের বড় বোন হয়েও ছোট বোনের বিয়ের অনুষ্ঠানে পর্যন্ত আসে না, এ কেমন কথা? সৌরভ এক একজনকে এক একভাবে বুঝিয়ে বলে, কারো কারো প্রশ্নে চুপ করে থাকে। সৌরভ জানে নিজেদের আয়নায় অন্যের গল্প পড়া মানুষের স্বভাব। নিজের গল্প নিয়ে আয়নার মুখোমুখি হতে চায় না মানুষ, হয়তো সাহস পায় না। কিন্তু অন্য পরিবারের খুঁটিনাটি অতীতের ক্ষত সব কিছুতেই খোঁচা মেরে কিছুটা আনন্দ পায় এরা। এমনও হতে পারে ব্যাপারটায় আনন্দ যেটুকু পায় সেটুকু নিয়ে নিজেদের গল্পের কালো অধ্যায়ের আধারকে কাটাতে চেষ্টা করে। সৌরভের বেশ কয়েকজন বন্ধু বিয়ে বাড়িতে এসেছে। মেহেদি অনুষ্ঠানের বিভিন্ন কাজ নিয়ে সন্ধ্যা থেকেই খুব ব্যস্ত সময় পার করছে সে। রাত 10:30টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব শুরু হলো। শুরুতেই হাবিবার বান্ধবীদের নাচ। উপস্থিত সকলেই বেশ উপভোগ করছে। অতিথিদের খাবারের খোঁজ রাখার দায়িত্ব পালন করছে সৌরভ। তখনই দেখা হলো সজীবের সাথে। সজীব আর সৌরভ একই কলেজে পড়ে, তবে সে অর্থে তাদের খুব একটা পরিচয় নেই। সজীব কমার্সের ছাত্র, লেখাপড়ায় খুব মেধাবী নয়, তবে এই এলাকায় সবাই তাকে চেনে। এলাকার নির্ভরযোগ্য কম্পিউটার আর মোবাইল এক্সপার্ট সে। ছোটবেলা থেকে বিভিন্ন সাইবার ক্যাফেতে ঘুরে অনেক কিছুই শিখে নিয়েছে। মোবাইলের ছোটখাটো সমস্যাগুলো অনায়াসে সারাতে পারে। সজীব এই অনুষ্ঠানে এসেছে তার খালা লুৎফার সাথে, বডিগার্ড হিসেবে। বেশিরভাগ মেয়ের জন্যই ঘটনাটা কমন খুব। কোনো অনুষ্ঠানে একা যাওয়ার অনুমতি পায় না তারা। পরিবারের লোকজনকে বুঝিয়ে বন্ধুবান্ধবীদের সাথে কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার রীতিমতো একটা যুদ্ধ। তেমন সব যুদ্ধের অস্ত্র হিসেবে সজীবকে কাজে লাগায় লুৎফা। সজীবকে খাওয়ানোর জন্য ডাকতে এসেছে সৌরভ। সজীব জানালো সে খালা সহ একসাথে খাবে। লুৎফা তখন ব্যাক স্টেজে বান্ধবীদের সাথে জিরিয়ে নিচ্ছে। আরও একটা পারফর্ম করবে সে, একক নাচ। এটা তার সিগনেচার পারফরমেন্স। সবাই ওর এই নাচটা পছন্দও করে খুব। যে কোনো অনুষ্ঠানে ওর নাচটার অনুরোধ থাকেই থাকে। কিছুক্ষণ সজীবের সাথে কলেজ, পড়াশোনা, পরীক্ষার প্রস্তুতি নিয়ে কথা বলে সৌরভ। একই এলাকায় থাকে তারা, অথচ নিজের কলেজের পড়া ছেলেটার সাথে যোগাযোগ নেই। এটা ভাবতেই সৌরভের কেমন যেন লাগছে। সৌরভ ভাবে সে কি অনেকটাই অসামাজিক হয়ে যাচ্ছে? চারপাশের কোনো কিছুতেই কি ঠিকঠাক মনোযোগ আছে তার? এইসব চিন্তা করতে করতে আরও বেশ কিছু অতিথি খাবার টেবিলে নিয়ে বসালো সে। তখনও মনে মনে ভাবছে, কলেজে তার বন্ধুকে কারা? কোনো উত্তর খুঁজে পাচ্ছে না সৌরভ। সবার সাথেই তো ওর সম্পর্ক খুব ভালো, অথচ কাছের বন্ধু বলতে কলেজে তেমন কেউই নেই। সৌরভ আরও ভাবে, গ্রামে কি তেমন কোনো বন্ধু ছিল? না, ওই সীমা একজনই, সেও কখনো বন্ধু ছিল কিনা কে জানে। এই শহরে যারা বন্ধু, সবার সাথে পরিচয়টা খেলাধুলার সুবাদে। এরা এক একজন এক এক কলেজে পড়ে, অনেকে আবার সিনিয়রও। সারা রাত ঘুমানোর সুযোগ হলো না। ভোর রাতে সৌরভের বন্ধুরা সবাই গোল হয়ে বসল। তাদের সাথে এসে যোগ হলো হাবিবার বন্ধুরাও। এরপর এলো নাফিসা আর আরমান। সৌরভের কলেজের শিক্ষক আরমান, অথচ তাদের দুজনের তেমন একটা আলাপের সুযোগ হয়ে ওঠে না। তবে সৌরভের সব খবরাখবর রাখে সে। নাফিসার সাথে প্রায়ই তাকে নিয়ে কথা বলে। সৌরভের ছোটবেলার গল্প শুনে। সৌরভের বই পড়ার নেশা, লেখালেখি, সাহিত্য চর্চা, খেলাধুলা, এই সব কিছুতেই আরমান বেশ মুগ্ধ। আড্ডার আসরে আরমান বলল, ভোর হওয়া পর্যন্ত আমরা অন্তাক্ষরী খেলতে পারি। সবাই একযোগে মাথা নেড়ে সম্মতি জানালো। শিক্ষক হওয়ার এই সুবিধা সচরাচর কেউই দ্বিমত করে না, অনেক সময় দ্বিমত করার বিষয়গুলোতেও না। আরমান আবারও বলল, তাহলে দুটো দলে ভাগ হই সবাই। এক দলের ক্যাপ্টেন হবে নাফিসা, আরেক দলের ক্যাপ্টেন আমি। কি বলো সবাই? বাকিরা খুব খুশি হয়েই তাকিয়ে আছে। নাফিসা বলে উঠল, আমি ক্যাপ্টেন হতে পারবো না, গান কম জানি আমি। তার চেয়ে বরং আমার জায়গায় সৌরভকে ক্যাপ্টেন করো, ও খুব ভালো গান করে। তাই নাকি? জানতাম না তো, তুমি তো আগে কখনো বলনি, অবাক স্বরে বলে আরমান।
সবার চোখ এখন সৌরভের দিকে। সৌরভের মনে হচ্ছে ভুল করে সে কোনো টিভি ক্যামেরার সামনে চলে এসেছে। কি বলবে কোনো প্রস্তুতি নেই, কোনো শব্দও নেই। আমতা আমতা করে সে বলল, গান গাইতে জানে না এমন মানুষ হয় নাকি? গুনগুন তো সবাই করে, আমিও সেরকম। তবে খালামনির টাইমিংটা সবসময় সেরা। ফিল্ডার কিছু বুঝে ওঠার আগেই বাউন্ডারি হয়ে যায়। সবাই হাসাহাসি শুরু করে দেয় সৌরভের কথায়। আরমান বলে, ফিল্ডারের তো সবসময় প্রস্তুত থাকা লাগে, বল তো আর অ্যালার্ম বাজিয়ে আসবে না। সৌরভ লজ্জা পেয়ে যায় কথাটায়। সে বলে, গান গাইতে আমার অ্যালার্ট হওয়া লাগবে না স্যার, আমি ক্যাপ্টেন্সি নিতে রাজি। স্যার কি রে, খালু ডাকতে না পারিস? আঙ্কেল তো ডাকা যায়। এটা তো আর তোর কলেজ না। ফোড়ন কেটে কথাগুলো বলে নাফিসা। বাকিরা এতক্ষণ কেবল হাসাহাসিতে অংশ নিয়েছে। লুৎফা বলে উঠল, দুলা ভাই, আপনাকে তো আমরাও শুধু স্যার স্যার ডাকি। কথায় আছে না, ঢেকে স্বর্গে গেলেও ধান বানে। আপনি যেখানেই যাবেন স্যারই থাকবেন। তবে নাফিসা আপার সামনে নাও হতে পারেন। বলিও না ভাই, স্বামী টিচার হোক কিংবা প্রধানমন্ত্রী, স্ত্রীর সামনে সব সময় সে আমজনতাই থাকে। কোনো বাড়তি সুবিধা নেই, নন স্টপ সার্ভেইলেন্স। সবাইকে থামিয়ে দিয়ে নাফিসা বলে, হইছে হইছে, গানটা শুরু করো তো বাবা, দল ভাগ করে দিচ্ছি। সৌরভের দলে আমি আর ওর বন্ধুরা, আর তোমার দলে হাবিবার বন্ধুরা। আরমান মুচকি হেসে বলল, শালাশালি নিয়ে আমার দল, ভালোই জমবে তাহলে। বাঁকা চোখে আরমানের দিকে তাকিয়ে নাফিসা বলল, আহারে দুলাভাইটা, শালাশালি সহ হারার জন্য তৈরি থাকো। আমায় ফুলেরা বলল আমি যেন বাগানে না নিয়ে যাই তোমায়। তোমার রূপ দেখে বাগানেরও ফুল লুটিয়ে পড়ে নাকি ঘাসেরও গালিচায় লজ্জায়। আমায় ফুলেরা বলল আমি যেন বাগানে না নিয়ে যাই তোমায়। সৌরভের এই গানের মধ্যে দিয়ে খেলা শুরু হলো। সবাই মন্ত্রমুগ্ধের মতো এই গানটা শুনছিল। এই গান তাদের কেউই এর আগে শোনেনি। কিছু কিছু গান থাকে যা সবাই শুনে না, অথচ শোনার পর মনে হয় কেন এতদিন এমন গানটা শুনলাম না। এই ক্ষেত্রে সবার তেমনই অনুভূতি হলো। খেলা এগিয়ে চলেছে, একের পর এক গান। সবগুলো গানকে ছাপিয়ে সৌরভের গাওয়া প্রথম গানটা একজনকে খুব করে ছুঁয়ে গেল, লুৎফা। সে এক দৃষ্টিতে তাকিয়েছিল সৌরভের দিকে। লুৎফা ভাবছে, গানটা এত দরদ মাখিয়ে গিয়েছে ছেলেটা। গানের পুরোটা সময় চোখ বন্ধ করে গিয়েছে। পৃথিবীর সেরা সেরা অনুভূতিগুলো চোখ বুঝে অনুভব করতে হয়। লুৎফা কোথাও একটা পড়েছে কথাটা, তবে এই মুহূর্তে ঠিক মনে করতে পারছে না। কিন্তু সৌরভ কি অনুভব করে গাইল? তার অনুভবে কি এমন সুন্দর কেউ আছে? সে কি কাউকে ভালোবাসে? ভালোবাসলেও সে কি এতটাই সুন্দরী? লুৎফার চেয়েও সুন্দরী হবে সে? এমন সব এলোমেলো ভাবনায় আচ্ছন্ন হয়ে পড়ে লুৎফা। আজান হচ্ছে, ভোরের আলো ফুটতে শুরু করেছে। গানের উত্তরে গান। সরাসরি কোনো দল বিজয়ী হতে পারল না এখনো। খুব ভালো গাইতে না জানলেও সবার গানের ঝুলি খুব সমৃদ্ধ। কখনো গান শুনেনি কিংবা গানকে অপছন্দ করে এমন মানুষ এ যুগে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। খেলার ফলাফল ড্র মেনে গানের আসর ভাঙল। হাবিবার বান্ধবীদের সাথে করে নিয়ে গেল নাফিসা। সৌরভের বন্ধুদের সবার বাড়ি এই এলাকার কাছাকাছি। তারা যে যার বাড়ির পথে চলে গেল। আরমান আর হাবিবার দুজন বন্ধু রওনা হলো মসজিদের দিকে। এই সুযোগটাতে সৌরভ নিজের ঘরে এলো। বিছানায় আয়েশ করে গায়ে এলিয়ে দিল। মনে হচ্ছে রাজ্যের ঘুম এসে দু চোখে ভর করেছে। মুহূর্তেই গভীর ঘুমের দেশে পাড়ি জমালো সে। ঘণ্টা দুয়েক পরেই নাফিসার ডাকে ঘুম ভাঙল তার। কিন্তু এই 2 ঘন্টায় মনে হচ্ছে কয়েক রাতের ঘুম ঘুমিয়ে নিয়েছে। আসলে শরীর আর মন দুটোই যখন খুব ক্লান্ত থাকে, তখন সামান্য একটু ঘুমও অব্যর্থ টনিকের মতো কাজ করে। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিল সৌরভ। বিয়ে বাড়ির কাজ গোছানোতে ব্যস্ত হয়ে পড়েছে। চায়ের দোকানের একটা টুলে বসে আছে সৌরভ আর সজীব। যে কোনো মোড়ের টং দোকানগুলোর চাতে একটা বিশেষত্ব আছে। চায়ের স্বাদের সাথে এখানে বসে আড্ডা আর অপেক্ষা সহ্য করা সহজ হয়। বিউটি পার্লারটা এই গলির ভেতরে 4 নম্বর বিল্ডিংয়ের 3 তলায়। অনেকক্ষণ হলো এরা দুজন অপেক্ষা করছে টঙের বেঞ্চটায় বসে। পার্লারে কোণে সাজ নিতে এসেছে হাবিবা।
তবে তার সাথে সাজ নিতে এসেছে বান্ধবী আর আত্মীয়া মিলে আরও 16 জন। এসেছে লুৎফাও। সে অবশ্য ভোরবেলায় বাসায় চলে গিয়েছিল। সজীবকে সাথে নিয়ে সরাসরি পার্লারে এসেছে সবার আগে। রেশমি বিউটি পার্লার। মেহেদিবাগ এলাকায় বেশ কয়েকটি পার্লার চট্টগ্রাম শহরে বেশ জনপ্রিয়। এই পার্লার পছন্দ করেছে লুৎফা। সে প্রায়ই আসে এখানে। বিভিন্ন অনুষ্ঠানের জন্য তো আসেই, এমনিতেও মাঝে মধ্যে নিজের নিয়মিত রূপচর্চা আর সাজগোজের জন্যও আসা হয়। এ নিয়ে 3 দফা চা খাচ্ছে সজীব। গত এক রাতের আলাপে সৌরভের সাথে ভালোই সখ্যতা হয়ে গেছে তার। সে চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, বিয়ের সময় মেয়েদের পার্লারেই সাজতে হবে কেন? সব মেয়েদের একই রকম লাগে, অথচ বিয়ের আসরে কনেটাকে আলাদা করে চেনার উপায় থাকে না। যদি চেনাই না গেলেও অনুষ্ঠানের আর কি মানে থাকলো বলতো? সৌরভ মৃদু হাসে। এসব নিয়ে সে নিজেও অনেক ভেবেছে। সে ভাবনা থেকে উঠে আসা যুক্তিটা বুঝানো শুরু করলো। কনের সাজ এক্সট্রিম রাখা হয়, যেন আলাদা করে চেনা যায়। সাথে অন্য যারা সাজতে আসবে তাদের সবার সাজ হবে একই রকম, আর কনের সাজ হবে অন্যরকম, যেন কষ্ট ছাড়াই বিয়ের আসরে কনে চেনা সম্ভব হয়। তাছাড়া বিয়ের আসরে তো আর সব মেয়ে বউ সেজে আসবে না, তাই না? সজীব কি একটা বলতে গিয়েও বলল না, প্রসঙ্গ পাল্টে নিল। এদিকে ভোর রাতে গাজীপুর থেকে বাস ছেড়েছে হারুনের। খুব সাদামাটা সাজ তার। বসেছে বাসের 3য় সারির জানলার পাশের একটা সিটে। তবে তার পাশের সিটটা ফাঁকা রাখা হয়েছে। বর হিসেবে এই বাড়তি সুবিধাটা পেয়েছে সে। বাকি যারা বরযাত্রী হয়ে বাসে রয়েছে তাদের কারো কারো মন খারাপ। এত দূরের পথ পেরিয়ে বরযাত্রী হওয়ার কোনো শখের বিষয় না। তবে এরা সবাই হারুনের আত্মীয় কিংবা এলাকার কাছের লোকজন। তাই অনুরোধেই ঢেকি গিলে হলেও মুখে হাসি ধরে রেখেছে। তাদের মনের কমন প্রশ্ন হলো, দেশে কি মেয়ের অভাব পড়েছে? গাজীপুর থেকে বিয়ে করার জন্য চাটগাইয়ে মেয়ে খুঁজে পেয়েছে এরা। অবশ্য একই প্রশ্ন নিয়ে কানাঘুষো হয়েছে হাবিবাদের এখানেও। হারুন আর হাবিবার পরিচয় রং নাম্বারের ফোন কলে। যদিও এ যুগে এসে রং নাম্বারের প্রেম ব্যাপারটা খুব একটা দেখা যায় না, ব্যাকডেটেড শোনায়। সবার ধারণা এটা নাকি ফেসবুকেও প্রেমের যুগ। কিন্তু প্রেম কি আর যুগের স্রোত দেখে হয়? পড়াশোনার প্রতি হাবিবার আগ্রহ কখনোই ছিল না। পরিবারের ছোট মেয়ে হিসেবে মায়ের কাছ থেকে অতিরিক্ত প্রশ্রয় পেয়েছে সে। আর সেই প্রশ্রয়ের 16 আনা কাজে লাগিয়েছে পড়াশোনায় অমনোযোগী হয়ে। কোনো কিছুতে খুব একটা বাধা দেয়া হয়নি তাকে। 2 বছর আগে ইন্টারমিডিয়েট পাশ করেছে। রেজাল্টের দিন বাসায় এসে বলল, আমি আর পড়াশোনা করব না। নাফিসার ইচ্ছে হচ্ছিল জোর করে হলেও অনার্সের ভর্তি পরীক্ষাটা দেওয়ানোর, না হয় অন্তত ডিগ্রিতে ভর্তি হয়ে থাকুক। কিন্তু হাবিবাকে রাজিই করানো গেল না। বাড়ির ছোট ছেলে মেয়েগুলোর নাকি জেদটা একটু বেশি হয়, আর বড়দের হতে হয় শান্ত স্বভাবের। বড়রা সহ্য করে নেই বলেই জেদটা টিকে থাকতে পারে, নইলে কথায় কথায় নির্ঘাত অশান্তি হয়। এই পরিবারের বড় মেয়ে আর ছোট মেয়ে দুজনেরই খুব জেদ। শান্ত বলতে নাফিসাই। হাবিবা আর নাফিসার খুব ভালো সম্পর্ক। প্রথমে তাই নাফিসাকেই জানিয়েছে সে হারুনকে পছন্দ করে। নিঃসন্তান নাফিসা নিজের মেয়ের মতো করে আদর যত্নে বড় করেছে ছোট বোনকে। অন্য কেউ শুনলে হয়তো তেলে বেগুনে জ্বলে উঠত, অথচ নাফিসা খুব শান্তভাবে হাবিবার সব কথা শুনল। শুরুতে হাবিবা যখন হারুনের কথা বলছিল তার স্বরে বিনয় ছিল, কিন্তু কথা শেষ করতে করতে তার বিনয়টা থাকলো না। চিরাচরিত জেদটা বেরিয়ে এলো। সে বলল, আপা, আমি বিয়ে করলে হারুনকেই করব, এটাই আমার শেষ কথা। আম্মাকে বোঝানোর দায়িত্ব তোমার। নাফিসা হাসবে না কাঁদবে বুঝতেছে না। মনে মনে ভাবে, এই মেয়ে তাকে কনভিন্স করতে আসছে নাকি হুমকি দিতে। তবে নাফিসা জানে এই বয়সটাই এরকম। প্রতিটা মানুষকেই জীবনে কখনো না কখনো এমন একটা নাজুক সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। হাবিবারও এখন তেমনটাই হচ্ছে। ওর কাছে এখন ভালোবাসাটাই জীবনের সব কিছু। অন্য কিছুতেই কোনো আগ্রহ পর্যন্ত নেই। মায়ের সাথে হাবিবার ব্যাপারে আলাপ করল নাফিসা। মন দিয়ে শুনলেনও তিনি। কিন্তু নাফিসার কথা শেষ হওয়ার পর বললেন, মোবাইলের প্রেম টেম এসব ভালো জিনিস না, ওগুলো আমি মেনে নিব না। নাফিসা আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাকে বুঝালো। সে জানে হাবিবা অথবা মা যে কোনো একজনকে শান্ত রাখতে হবে। নাফিসা বলল, ছেলের ব্যাপারে খোঁজ খবর নিয়ে তো দেখতে পারি আমরা।
আমাদের যদি কিছু অপছন্দ হয় তাহলে সেটা হাবিবাকে তখন বোঝানো যাবে। আমি এত দূরে মেয়ের বিয়ে দেব না, আশরাফুন্নেসা ঝাঁঝালো কণ্ঠে জানিয়ে দিলেন। কিছুক্ষণ পরে কি ভেবে নিজেই বললেন, আচ্ছা জানাশোনার ব্যবস্থা করো, সব ঠিক না থাকলে এই বিয়েতে আমি মত দেব না। জানাশোনার কথা উঠতেই হাবিবা বেশ খুশি, কারণ পাত্র হিসেবে হারুন মোটেই অনুপযুক্ত নয়, বরং হাবিবার তুলনায় অনেক বেশি এগিয়ে। মা বাবা আর 2 ভাইয়ের ছিমছাম সংসার তাদের। বড় ভাই বিয়ে করেছেন 3 বছর হলো। 2 ভাইয়ের জন্য গাজীপুর শহরে 2টো দোকান, বিশাল জায়গা জুড়ে তাদের বাড়ি, ফসলি জমিও আছে প্রায় 20 একরের। আরমান আর নাফিসাকে সাথে নিয়ে হারুনদের বাড়ি ঘর দেখে এসেছেন আশরাফুন্নেসা। সব পছন্দ হওয়ার পরও তিনি খুশি মনে রাজি হতে পারছিলেন না। ওই একটাই কারণ, এত দূরে মেয়ের বিয়ে দিলে যাওয়া আসাটা থাকবে না। তিনি শায়লাকে খুব বেশি মিস করেন, অথচ শায়লার শ্বশুরবাড়ি মাত্র 3 ঘন্টার রাস্তা, আর গাজীপুর আসতে তার লেগেছে প্রায় 10 ঘন্টা। কিন্তু এই রাস্তায় জ্যামটা সবসময় এমন থাকে না, তা ওনাকে কে বুঝাবে। শেষ পর্যন্ত হাবিবার জেদের মুখে রাজি হতে হলো তাকে। ভয় ছিল, যদি শায়লার মতো ছোট মেয়ের সাথে সম্পর্কেও দূরত্ব সৃষ্টি হয়। সম্পর্কের দূরত্ব খুব কঠিন, তখন কাছাকাছি থেকেও মনে হয় কত বছর দেখা হয় না। ঠিক এই ভয়টা থেকেই হাবিবার বিয়েটা অনেক ধুমধাম করে আয়োজন করেছেন তিনি। আয়োজনের কিছুতে সামান্যও কমতি রাখেননি।